সম্পর্ক ছবির গল্প নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। সম্পর্ক ছবিটি পরিচালনা করেছেন ফজলে হক, আর সম্পর্ক ছবিতে অভিনয় করেছেন শবনম, জসিম, রুবেল, কবিতা, ইমরান, পাপড়ি, ব্ল্যাক আনোয়ার, আনোয়ারা এবং রাজীব ও আরও অনেকেই অভিনয় করেছেন সম্পর্ক ছবিতে। সম্পর্ক ছবির গল্পের শুরুতে দেখা যায় জসিম একজন ফ্যাক্টরির মালিক থাকে। সে তার ফ্যাক্টরির কিছু কাজে গ্রামে যায়। গ্রামের পথে দেখা যায় আঁকাবাঁকা এবং শস্য শ্যামল গাছপালা। তবে জসিম গ্রামের রাস্তাগুলি দেখে মুগ্ধ হয়। জসিম বলে, কি সুন্দর প্রকৃতি আমাদের বাংলাদেশে, রাস্তাঘাট এবং চারপাশে শস্য শ্যামল গাছপালা, কি সুন্দর আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ ছেড়ে মানুষে বিদেশে গিয়ে পড়ে থাকে, কি লাভ তাদের সেখানে। তো এই কথা ভাবতে ভাবতে জসিম হাঁটতে থাকে। এমন সময় চঞ্চল একটি মেয়ে জসিমের উপর চেপে পড়ে। তো জসিম বলে, আচ্ছা, আপনি তো আজব একটা মেয়ে, আপনি দেখতেছেন যে আমি হাঁটতেছি। তখন মেয়েটি ছিল শবনম। তখন শবনম বলে, আচ্ছা, আপনি তো আজব একটা যুবক, আপনি দেখে শুনে হাঁটতে পারেন না। তখন জসিম বলে, আমি দেখে শুনে হাঁটবো না? আপনার তো দেখে শুনে হাঁটার কথা। আমার মনে হয় যে আপনার এখনও বিয়ে হয়নি, কারণ নাকে তো নাকফুল নেই। আর নাকফুল না থাকলে তো আপনার বিয়ে হয়নি এটা নিশ্চিত করে বলা যায়। আর আপনি এই বয়সে, এই বয়সে আপনি দৌড়াদৌড়ি করে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন শবনম বলে, আমি তো ঝাঁপিয়ে পড়িনি, কারণ পিছনে একটা দেখছেন আমাকে গরু তাড়া করেছে, ষাঁড় গরু। সেই ষাঁড় গরু থেকে বাঁচার জন্য আমি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছি, এটা তো আমার কোনো দোষ নেই। তখন জসিম দেখে যে সত্যি সত্যি একটি ষাঁড় গরু আসতেছে। তো জসিম ষাঁড় গরুকে দেখে ভয়ে দৌড়াতে থাকে। তখন শবনম বলে, আচ্ছা মানুষ, আপনি এখন ভয়ে দৌড়াচ্ছেন কেন? জসিম বলে, আমি ষাঁড় গরুকে খুব ভয় পাই। ষাঁড় গরুর যে শিং আছে না, এই শিংটা যদি একবার গুঁতে মারে, আমার এই মোটা পেটটা একবারে ফুটে করে ফেলাইব। তখন শবনম বলে, এখনও তো ষাঁড় গরুটা আসতেছে। তখন জসিম শবনমকে জড়িয়ে ধরার পর যখন ষাঁড় গরুটা চলে যায়, তখন শবনম বলে, ব্যাপার কি, আপনি তো আচ্ছা মানুষ, আপনি কেন আমাকে জড়িয়ে ধরলেন? তো জসিম বলে, আরে বোকা, কেন আপনাকে ষাঁড় গরু দৌড়াচ্ছে জানেন? কারণ আপনার পরনে যে লাল শাড়ি, আর লাল শাড়ি দেখলেই ষাঁড় গরুরা দৌড়ায়, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের দৌড়ায়। তখন শবনম বলে, আচ্ছা, তো আপনার তো আচ্ছা মানুষ, আমি তো এটা বুঝতেই পারিনি যে আমি লাল শাড়ি পরেছি বলে আমাকে ষাঁড় গরু দৌড়াচ্ছে। তখন জসিম বলে, আমি আগে গ্রামে আসতাম, তো চাচাদের সাথে দেখতাম, তার চাচারা যখন লাল গামছা পরে কাঁধে অথবা মাথায় নিয়ে যেত, তখন লাল ষাঁড় গরু অথবা যে কোনো ষাঁড় গরু চাচাদের দৌড়তো। সে কথাটা মনে পড়ে আপনাকে আমি জড়িয়ে ধরেছিলাম। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং দুঃখ প্রকাশ করতেছি। তো সংগ্রাম বলে, আচ্ছা মানুষ তো আপনি, আমাকে আপনি বাঁচালেন, আপনি আবার ক্ষমা চাচ্ছেন? তো জসিম বলে, আরে বোকা মেয়ে, আমি তো তোমাকে জড়িয়ে ধরেছিলাম, এটা আমি ভুল করি নেই? তো সরম বলে, না, এটা আপনি ভুল করেন নেই, কারণ আপনি আমাকে ষাঁড় গরুর হাত থেকে বাঁচিয়েছেন এবং আমাকে জড়িয়ে ধরেছেন, তাতে কি হয়েছে? তখন জসিম বলে, আচ্ছা একটা কথা বলি, এখানে আব্বাস চাচা বাড়ি কোনটায় বলতে পারেন? তখন শবনম বলে, ওনাকে তো আমি চিনি। তো জসিম বলে, আমাকে ওনার বাড়িতে একটু নিয়ে যেতে পারবেন? শবনম বলে, অবশ্যই নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে পারবো না কেন, চলেন আমার সাথে। তো সেই মুহূর্তে দেখা যায় আব্বাসকে মহাজন, গ্রামের মহাজন বলতেছে, এই আব্বাস বেরিয়ে আস। তখন আব্বাস বলে, কি হয়েছে মহাজন? কয়, আমার কাছ থেকে যে তুই টাকা এনেছিস, তুই তো আর পর্যন্ত টাকাগুলি দিতে পারিস নেই। তোকে তো বলেছি যে তোর টাকা পয়সা দেওয়ার দরকার নেই, তোর মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দে, আমি তোর সাথে আর টাকা পয়সা চাইবো না, এবং বরঞ্চ তোকে আরও বেশি টাকা দেবো। তখন আব্বাস বলে, আমি তো মহাজন সাহেব আগেই বলেছিলাম যে আমার জীবন থাকতো আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেব না, আর আমি আপনার টাকা পয়সা পরিশোধ করে দেব, কিন্তু এই মুহূর্তে আমার হাতে টাকা পয়সা নেই, তো দিতে পারতেছি না। সেই জন্য কি আপনি আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে পারেন? আপনার বয়সটা খেয়াল করে দেখেছেন? আমার মেয়ে আপনার মেয়ের মতন, আর আপনি বলতেছেন আমার মেয়েকে বিয়ে করবেন। তখন মহাজন বলে, শোন আব্বাস, বেশি কথা বলবি না, যদি টাকা না দিতে পারবি তাহলে তোর মেয়েকে জোর করে নিয়ে বিয়ে করব। সেই মুহূর্তে জসিম এই কথাগুলি শুনে। জসিম শোনার পর বলে, এই মহাজন, আপনি ওনার কাছ থেকে কত টাকা পাবেন? তখন মহাজন বলে,
আমি ওনার কাছ থেকে 10,000 টাকা পাবো। তখন জসিম বলে ঠিক আছে, এই যে নেন 10,000 টাকা, এই 10,000 টাকা দিয়ে দিলাম। ভবিষ্যতে যদি আপনি এই বাড়িতে আর আসবেন, তখন কিন্তু আপনি আর আসতেও যেতে পারবেন না, আপনি কিন্তু এখান থেকে মৃত হয়ে যাবেন। কথাটা খেয়াল কইরা এখানে আসবেন। তখন মহাজন বলে ঠিক আছে, ওই মিয়া তুমি কে, তুমি 10,000 টাকা দিলা? তখন জসিম বলে আমি একজন মানুষ, আর মানুষ বলেই আমি আপনাকে এই টাকাটা দিয়ে বিদায় করে দিলাম, চান এখান থেকে ফুটেন। তখন মহাজন বলে ঠিক আছে ঠিক আছে, দেখে নেমু। কয় আব্বা শোন, তোর এই লোক কয়দিন থাকবো গ্রামে দেখুম, আর এর সাথে তোর কী সম্পর্ক সেটা আমি খুঁজে বাইর করবো। তো জসিম বলে এ মহাজন, আপনার সাথে আমি ভালো ভালো বলছি যে এখান থেকে চলে যান, আর না হলে কিন্তু আপনাকে ইচ্ছা রকম মারবো। তখন মহাজন সেখান থেকে চলে যায়। তখন আব্বাস বলে কে বাবা তুমি, তুমি আমার এতটুকু উপকার করলে? তখন জসিম বলে আমি আপনার কিছুই উপকার করতে পারিনি, কারণ আপনি যে উপকার আমাদের করেছেন সেই উপকারের তুলনায় আমি আপনাকে কিছুই করতে পারিনি। আমি আমি হলাম আপনার বন্ধু ছেলে জসিম। আপনার মনে পড়ে আপনার বন্ধু যে এখানে গ্রামে থাকতো, আপনারা দুই বন্ধু মিলে কত এই গ্রামে চলাফেরা করতেন? আপনার মনে পড়ে আপনার বন্ধু হাসিম করে নাম এক আপনার বন্ধু ছিল? তখন আব্বাস বলে হ, মনে আছে তো, তুমি কি হাসিমের ছেলে? হাসিম তো রাগ করে এই গ্রাম ছেড়ে চলে গিয়ে শহরে গেছে গা। আমাকে কতবার বলেছিল যে চল শহরে চল, কিন্তু আমার ভালো লাগে না শহর, তাই আমি গ্রামে পড়েছিলাম। তোর আমার বাপ বলে গেছিল, জসিম বলে, যে তোর একটা চাচা আছে আব্বাস চাচা করে নাম, তো তার বিপদের সময় অথবা তার দিকে অনেক সময় খেয়াল রাখবি। তো হঠাৎ করে মনে পড়লো আব্বার কথা ভেবে আমি এখানে চলে আসলাম। তখন আব্বাস বলে তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে না সে আমার মেয়ে। তখন জসিম বলে আপনার মেয়ে? কহ, একটা কথা বলি চাচা। তখন আব্বাস বলে কি বাবা বলো? আপনার মেয়েটা অনেক সুন্দর, বেশ ভালো, তো বিয়ে শাদী দেন না কেন? তা আব্বাস বলে আমি বিয়ে দেবো কোত্থেকে, বিয়ের জন্য পাত্ররা আসেই ঠিকই, কিন্তু যৌতুক চায় মোটা অঙ্কের, এত টাকা দেওয়া কি আমার সম্ভব? আর আসো তো বুইরা, হ্যাঁ, খাটাস জুয়াখোর মদখোর ওরা আসে, কারণ আমি তো গরিব, ভালো ছেলেরা আমার বাড়িতে আসে না। তখন জসিম বলে আমি যদি একটা কথা বলি আপনি কি রাখবেন? তখন আব্বাস বলে কি বলো বাবা, তোমার কথা রাখবো না? এটা তো হতেই পারে না, তুমি বলো। কয় আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এবং আজই আজই বিয়ে করে আমি কালই শহরে চলে যাব। আমি এসেছিলাম একটা উদ্দেশ্যেই, আপনার সাথে দেখা করব। এখন এসে দেখলাম যে আপনার মেয়ে বিবাহ উপযুক্ত এবং তার একটা বিবাহ দেওয়া দরকার। এখন আব্বার কথা স্মরণ করে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তখন শবনম জসিমের দিকে তাকায়, জসিম শবনমের দিকে তাকায়, তারা মিষ্টি হাসতে থাকে। তখন একটা গান চলে আসে, গানের পরে দেখা যায় তাদের বিবাহ হয়ে যায়। তখন জসিম বলে আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আপনার মেয়েকে শহরে নিয়ে যাচ্ছি, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, ইচ্ছা করলে আপনি আমাদের সাথে যেতে পারেন। তখন আব্বাস বলে না বাবা, আমি আর যাব না, আমি পরে গিয়ে আমি দেখে আসবো। তখন জসিম ঠিকানা লিখে দিয়ে আসে। তখন এর পরের দিন জসিম শবনমকে নিয়ে বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পর তো এদিকে জসিম কাউকে তো না বলিয়েই শবনমকে বিয়ে করে নিয়ে আসে। তো শবনম অনেক খুশি। তখন শবনমকে দেখে জসিমের যে চাকর বাকররা আছে খুশিতে নাচতে থাকে। জসিম বলে শোন, এ কিন্তু তোর ভাবি, আমি কিন্তু বিয়ে করেছি, এর সেবা যত্ন করবি, আর তোর ভাবিকে কিন্তু কোনো কাজকর্ম করতে দিবি না। তখন চাকর বাকররা বলে কি বলেন, হ্যাঁ ভাইজান, আমরা দিব ভাবিকে কাজ করতে না? ভাবি তো সায়েন্সের মতো বসে থাকবে, তার সব খাবার দাবার সব বাড়িতে বসে দেবো। তখন শর্মা বলে এটা কোনো কথা হলো না ভাইয়েরা, আমার কাজ আমি করব, আপনাদের কাজ আপনারা করবেন, কারণ আমি কাজ করতে খুব পছন্দ করি। আর তখন চাকররা বলে কি বলেন ভাই, ভাবি সাহেব, আপনি কাজ করবেন কি লেগে? তাহলে ভাইজান আমাদের বকবে না? না বকবে না, যাও এখন তোমরা কাজকর্ম করো গিয়া। তখন জসিম শবনমকে বাড়িতে চলে যায়। শবনম বলে এত বড় বাড়ি তোমার, বিশাল বাড়ি, তুমি একাই থাকো? তো জসিম বলে আব্বা মারা যাওয়ার পর আমি ব্যবসা বাণিজ্য করে এ পর্যন্ত এসেছি, তো এখন একটা জীবনসঙ্গী দরকার ছিল, তোমাকে পেয়েছি, তাই আমি এখন খুশি হয়েছি। তখন তারা দুজনই দেখা যায় বাসর ঘরে চলে যায়। বাসর ঘর করার পর এর পরের দিন দেখা যায় জসিম তার বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করে, কারণ সে তো না জানিয়েই বিয়ে করছে তাদের। তখন এক পর্যায়ে দেখা যায় তার বন্ধুরা আসে তাকে নিমন্ত্রণ রক্ষা করার জন্য।
তো তার জসিমের এক বন্ধু থাকে রাজীব, সেও আসে। তো রাজীব যখন আসে শবনমকে ডাকে, শবনম আসে কাছে। তো রাজীব দেখে বলে, হায় রে, এত সুন্দরী মেয়ে সে গ্রাম থেকে বিয়ে করে নিয়েছে। রাজীব বলে, কি দোস্ত, তোর বউ তো ফুলপুরি, আমার তো লাগে পূর্ণিমা চাঁদ ও রূপের কাছে হার মানবো। তো জসিম বলে, এই বোকা, তুই আমার বউর উপর নজর দিয়েছিস কে লেগে, হ্যাঁ? তখন জসিম বলে, কি তুমি কি কানে নিচে কিছু কালি টালি দাও নাই? তোমার যারা এরকম বলতেছে তোমার রূপ তারা নিয়ে নিব। তো শবনম বলে, না 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 না, ঠিক আছে ভাইজান, কোনো মনে করিনি কিছু। তো রাজীব বলে, ভাবি আপনি কি কোনো কিছু মনে করছেন আমি যে কথাটা বললাম? কয়, না না ভাইজান, আমি কোনো কিছু মনে করিনি, আপনারা তো দুষ্টামি করতেই পারেন। তো জসিম বলে, ঠিক আছে, তুমি ঘরে যাও, এদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। তখন রাজীব বলে, শোন বন্ধু, আজ কিন্তু বাবির হাতেই আমরা সব রান্না বান্না খাবো, চাকর বাকরদের হাতে কিন্তু খাবো না, কথাটা কিন্তু বাবি সাহেব বলে দিলাম। তখন শবনম বলে, ঠিক আছে ভাইজান, আমি রান্না বান্না করে আপনাদের আমি খাওয়াবো। তো খাওয়া দাওয়া শেষে রাজীব বলে, দোস্ত তুই তো অনেক সুন্দরী মেয়ে বিয়ে করেছিস, তোদের সম্পর্কটা তো নষ্ট করতে হবে। আর তোদের যদি সম্পর্ক নষ্ট না করতে পারি, তাহলে তোর এই বিশাল ব্যবসা বাণিজ্য তো আমি হাতে নিতে পারবো না, এবং তোর বউকে তো আমি কাছে পাবো না, কারণ তোর বউকে তো আমার পছন্দ হয়ে গেছে, এবং তোর বউকে হোক যে করে হোক আমার ঘরের বউ বানাবো, আর তোর ব্যবসা বাণিজ্য আমি আমার হাতে নেব। তোদের সম্পর্ক যদি একবার ফাটল ধরাতে পারি, তখন তোর ব্যবসা বাণিজ্যে তার মন বসবে না, তখন তুই সব ব্যবসা বাণিজ্য আমার নামে লিখে দিবি। তো জসিম বলে, কিরে রাজীব, তুই কী ভাবতেছিস? তো রাজীব বলে, আমি কিছুই ভাবি না, শুধুমাত্র ভাবি তুই সুন্দর একটা মেয়ে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছিস, আমারও গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে তোর বউয়ের মতন একটা বউ বিয়ে করে আনতে হবে। তো এইভাবেই এখানে জসিম দেখা যায় সব কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ করে শবনমকে নিয়ে চলে যায়। তখন শবনম বলে, আচ্ছা তোমার বন্ধু তো বেশ একটা সুবিধা না আমার মনে হয়, তার ভিতরে কেমন জানি একটা অন্যরকম রহস্য আছে, আর তার চাওয়াটাও আমার কাছে বেশি ভালো লাগলো না। তখন জসিম বলে, আরে বোকা, ওর এরকমই স্বভাব, এরকমই কথাবার্তা। তখন একদিন দেখা যায় রাজীব একা আসে, আসার পর জসিম থাকে অফিসে। রাজীব শবনমের ঘরে গিয়ে একটা সিগারেট খায়, সিগারেট খাওয়ার পর আরেক প্যাকেট সিগারেটের বান্ডিল বালিশের নিচে লুকিয়ে দিয়ে আসে। তো জসিম অফিস থেকে আসার পর দেখে যে সিগারেটের প্যাকেট বালিশের নিচে। তো জসিম বলে, এই সিগারেটের প্যাকেট কে রেখেছে? তখন শবনম বলে, আমার মনে হয় তুমি ভুলে রেখেছো। তো জসিম বলে, আমি তো এই সিগারেট খাই না, আমি যে সিগারেট খাই সেই সিগারেট প্যাকেট তো এটা না। তখন তার ভিতরে একটা সন্দেহ ঢুকে যায়। তখন শবনম বলে, কী হয়েছে তোমার, কী ভাবতেছো? তো জসিম বলে, না না, কিছু ভাবতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা দাও, আমি খাই। তো জসিম যখন অফিসে চলে যায়, তখন আবার বাড়িতে ফোন করে রাজীব। রাজীব ফোন করে বলে শবনমকে, ভাবি সাহেব, জসিম নেই? কয়, নাই তো, উনি তো অফিসে গেছে। তো রাজীব কী করে এখানে আবার বাড়িতে আসে, আসার পর একইভাবে সে সিগারেট আবার এক প্যাকেট সিগারেট রেখে যায়। তো রাজীব যখন বের হয়ে যায়, তখন জসিম তাকে ফলো করতে পারে না বা দেখতে পারে না, কিন্তু জসিম আসার পর রাজীব বের হয়ে যায় তার মুখটা ডেকে। তখন জসিমের ভিতরে একটা সন্দেহ হয়। জসিম গিয়ে শবনমকে বলে, আচ্ছা আচ্ছা, একটা কথা বলি তোমাকে, শোনো শবনম, তোমার কি গ্রাম থেকে কোনো ভাই ব্রাদার এসেছিল? আজকে তো দেখলাম আরেকটা সিগারেটের প্যাকেট এখানে রেখে গেছে, কে জানি। তখন শবনম বলতে চায় রাজীবের কথা। জসিম বলে, ঠিক আছে, আর বলতে হবে না, বুঝতে পারছি আমি। তখন শবনম কথাটা বলতে পারে না। তো জসিমের ভিতরে একটা সন্দেহ পোষণ করতেছে। জসিম অফিসে গিয়ে ভাবতে থাকি, আচ্ছা কি আমার বউয়ের চরিত্র কি নষ্ট, অথবা চরিত্র কি খারাপ? আমার মনে হয় আমার বউয়ের চরিত্র নষ্ট। এই কথা ভাবতে থাকে, এমন সময় রাজীব আসে। রাজীব বলে, দোস্ত, আমি দেখলাম আজকে তোদের বাড়িতে যেতেছিলাম, এমন সময় দেখি যে একটা লোক তোদের বাড়িতে ঢুকছে, এবং লোকটা দেখতে হতে লম্বা চূড়া। তো জসিম বলে, আমিও তো দেখেছিলাম। তখন রাজীব বলে, দোস্ত, মনে হয় কি তোর বউ নষ্টা, অন্য কারোর সাথে মনে হয় তোর বউয়ের সম্পর্ক আছে। রাজীবের কথার উপর ভিত্তি করে জসিম বাড়িতে গিয়ে শবনমের সাথে তুমুল ঝগড়া করে এক পর্যায়ে শবনমকে জসিম নষ্টা বলে আখ্যা দেয়, এবং নষ্টা বলে তাকে তিরস্কার করে। তখন শবনম রাগ করে জিদ করে শবনম সেখান থেকে চলে যায় বাড়ি থেকে, জসিমকে না কইয়ে। তখন জসিম আর শবনমকে খুঁজে পায় না। এদিকে জসিম একাকিত্ব হয়ে পড়ে। এই সুযোগে রাজীব জসিমের সমস্ত ব্যবসা বাণিজ্য জসিমের কাছ থেকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে জসিমকে ব্যবসা থেকে বের করে দেয়।
এদিকে জসিম হয়ে যায় একাকিত্ব। এভাবে কেটে যায় আরও 20টি বছর। এদিকে দেখা যায় শবনমের ঘরে তার একটি ছেলে নিয়ে সে একাই চলতে থাকে। ছেলেটি হলো রুবেল। রুবেল তার মার আদর্শই সে চলে এবং রুবেলকে শবনম বলে, বাবা সৎভাবে চলবি, সৎ পথে চলবি, কারো ক্ষতি করবি না এবং কারো অনিষ্ট করার চেষ্টা করবি না। আর যদি কারো অনিষ্ট করার চেষ্টা করিস সেই অনিষ্ট কিন্তু তোর কপালেই এসে জুটবে। যা বাবা, যা কলেজে যা, আমি অনেক কষ্ট করে তোরা লেখাপড়া করাচ্ছি। এদিকে রুবেল কলেজে যায়। কলেজে গিয়ে তার এক বান্ধবী আছে কবিতা, তার সাথে প্রেম ভালোবাসা হয়। গল্পে দেখা যায় জসিম একটি মেয়েকে কুড়িয়ে পায়, নাম হলো পাপড়ি। তো পাপড়িকে সে কুড়িয়ে পেয়ে পাপড়িকে সে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। তো জসিম অসহায় হয়ে পড়ে, তারপরেও কিছু ব্যবসা বাণিজ্য করে সে নিজেকে সামাল দেয় আর শবনমকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না। তো এক পর্যায়ে একদিন রুবেল জসিমের সাথে দেখা হয়। তো রুবেল লেখাপড়া শেষ করে সে চাকরি খুঁজে যায়। তো জসিম একটি ছোটোখাটো অফিস নিয়ে বসে। তো সেই অফিসে রুবেল চাকরি খুঁজে যায়। তখন রুবেলকে বলে, জসিম বলে, কী বাবা তোমার কী প্রয়োজন? তখন রুবেল বলে, আমার একটা চাকরির প্রয়োজন। আমার মা তো অনেক অসহায়, মানে মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে, আমার একটা চাকরি হলে আমি আমার মাকে নিয়ে চলতে পারতাম। তো রুবেল বলে, ঠিক আছে, তোমাকে একটা চাকরি আমি দেবো, কিন্তু বেশি বেতন তো তোমাকে দিতে পারবো না, কারণ আমার ব্যবসাটা নতুন, আমি ব্যবসা অনেক লস খেয়েছি। রুবেল বলে, ঠিক আছে, আমাকে সামান্য বেতন দিলেই চলবে, এতেই আমার চলবো। তো তখন রুবেল রাজি হয়ে যায়, চাকরিতে জয়েন করে। তখন রুবেল জয়েন করার পর তার মাকে গিয়ে বলে, মা আমি তো একটা চাকরি পেয়েছি, বড় স্যার আমাকে একটা চাকরি দিয়েছে সামান্য বেতন, তাতে আমাদের মা এবং তোমার আমার চলে যাবে। তখন শবনম বলে, বাবা শোন, লেখাপড়ার পাশাপাশি চাকরি করবি বেশ ভালো, কিন্তু তারপরে তুই লেখাপড়া করে যদি বন্ধ হয়ে যায় তখন কি করবি? মা ওটা নিয়ে তুমি ভেবো না, আমি অবশ্যই পারবো। এদিকে জসিম খুঁজতে থাকে শবনমকে, কিন্তু খুঁজে পায় না। এদিকে জসিম যে মেয়েটিকে লালিত পালিত করেছিলাম পাপড়ি, পাপড়ি আবার ভালোবাসে ইমরানকে। তো ইমরান পাপড়িকে বেশি ভালোবাসে। তো একদিন জসিম দেখে ইমরানকে বলে, মা একটি ছেলে তোর সাথে দেখলাম। তখন পাপড়ি বলে, ড্যাড ওই ছেলেটাকে আমি ভালোবাসি। বেশ ভালো, ভালোবাসা ভালো, কিন্তু মনে করিস যে ছেলেটি যদি ভালো হয় তাহলে ছেলেটিকে আমার কাছে পাঠিয়ে দিস। তো এদিকে রাজীব চক্রান্ত করে তার সংসার ভেঙে দেয় জসিম এবং শবনমের। তো রাজীব নিজে এখন ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে এবং রাজীব ইচ্ছা করে তাকে পথে বসে জসিমকে মারার জন্য রাজীব চেষ্টা করে, কারণ রাজীব চায় যে জসিম চিরতরে যাতে শেষ হয়ে যায়। তো একদিন জসিম চুপচাপ বসে আছে, অসুস্থ বোধ করতেছে জসিম। তখন রুবেল গিয়ে অফিসের ভিতরে জড়িয়ে ধরে, কয় আপনার কি সমস্যা কি? কয় আমার একটু সমস্যা, মানে অসুস্থ বোধ করতেছি তো আমার কাছে খারাপ লাগতেছে। কয় তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। তখন রুবেল জসিমকে বাড়িতে নিয়ে যায়, দেখে একটি মেয়ে গিয়ে বলে যে আপনার আব্বু অসুস্থ হয়ে পড়ছে, তাকে হাসপাতালে নেওয়া জরুরি। তখন রুবেল হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার জানায় যে তোমার আব্বার যে সমস্যা হয়েছে এটা অনেক চিন্তা থেকে হয়েছে। তখন রুবেল বলে, এটা তো আমার আব্বা না, আমার অফিসার। তখন ডাক্তার বলে, ঠিক আছে, অফিসার আর আব্বা একই জিনিস। তখন রুবেল বলে, না আমার বাপ তো আছে, আমাকে আমার অফিসার সেই স্যারের কথা মতন আমি শুনি। তো রুবেলকে ডাক্তার বলে, আপনার ওই স্যারের যে সমস্যাটা হয়েছে তার অতি টেনশনের কারণে হাড় দুর্বল হয়ে পড়ছে। এখন যদি আমরা ওপেন হার্ট সার্জারি করতে যাই তাহলে ওনার বিশেষ কিছু রক্ত লাগবে এবং রক্তর প্রয়োজন আছে। এখন আপনি যদি বলেন তাহলে আমরা করতে পারি। তখন রুবেল বলে, তাও ওনার রক্তের গ্রুপ কী? কয় বি পজিটিভ। আমার গ্রুপটা বি পজিটিভ, আমি যত রক্ত লাগে আমি দেব। তো এদিকে পর্যায়ে অপারেশন হয়ে যাওয়ার পর রুবেল রক্ত দিয়ে জসিমকে বাঁচানোর পর জসিম বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমাকে আমি কী দেবো? এখন তো দেওয়ার মতো আমার কিছুই নেই, আমার যা ছিল সব হারিয়ে গেছে। তোমরা বলে, আপনার কে ছিল? আমার স্ত্রী ছিল, আমার স্ত্রী গর্ভে সন্তান ছিল, তাদের আমি 20 বছর ধরে হারিয়ে ফেলেছি। কারণ তাকে আমি ভুল বুঝেছিলাম, আমার বন্ধুর কথা শুনে আমি আমার স্ত্রীকে ভুল বুঝেছিলাম। এখানে বুঝতে পারি নাই যে কে কী কাজটা করেছে। এখন পরে বুঝতে পারছি যে আমি ভুল করেছি, যে আমার স্ত্রী সত্যি সাধ্যে ছিল, কিন্তু আমার স্ত্রীকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিলাম। রুবেল এসব কথাগুলি আবার গিয়া তার মা শবনমকে বলে।
তো শবনম শোনার পরে তখন শবনম বলে, কি বললি তুই? তোর বস এই কথা বলেছে? কহ। আচ্ছা, তোর বসকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসিস, আমি একটু দেখবো। তো বলে গিয়া জসিমকে বলে, স্যার আপনি যদি আমাদের বাড়িতে একবেলা খেতেন আমার মা খুব খুশি হতো। তখন জসিম বলে, ঠিক আছে একদিন যাবো না সময় করে, ঠিক আছে আমি আগামীকালে যাব। তো আগামীকাল রুবেল জসিমকে নিয়ে যায়। যখন জসিম বাড়িতে গিয়ে প্রবেশ করে তখনই দূর থেকে শবনম জসিমকে দেখে চিনে ফেলে। তখন শবনম আর বাড়িতে থাকে না, সে বাড়ি থেকে চলে যায়। তখন রুবেল মা মামার কাছে চিৎকার করতে থাকে, তখন আর পায় না শবনমকে। তখন এদিকে শবনম তার খাবার দাবার তৈরি করে দিয়ে যায়। তখন জসিমকে রুবেলেই আপ্যায়ন করে। তখন জসিম বলে, তোমার আম্মা কোথায়? কয়, আম্মা তো কোথায় গেছে আমি জানি না, তো হয়তো বা কোনো কাজে টাজে মনে গেছে। আমাকে যে বলেছিলাম আম্মা মনে হয় ভুলেই গেছে আপনার কথা, আসার কথা। জসিম বলে, ঠিক আছে আরেকদিন আসবো বলে। তো এদিকে জসিম চলে আসে নিজ বাড়িতে। এদিকে রাজীবের ছেলে কাবিলা, কাবিলা আবার কবিতাকে জোর করে ভালোবাসতে চায়, কবিতাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। তবে রুবেল গিয়ে কাবিলাকে মেরে ইচ্ছা রকম তাকে তাড়িয়ে দেয়। তখন কাবিলা গিয়ে তার বাপ রাজীবকে বলে, বাবা রুবেল আমাকে মেরেছে। তখন রাজীব বলে, কেন মেরেছে? কয়, আমি একটা মেয়েকে ভালোবাসি, রুবেল নাকি ওই মেয়েকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েকে আমি ছাড়া বাঁচবো না, কারণ ওই মেয়েকে আমার চাই। ওই মেয়েকে যদি তুমি আমাকে বিয়ে করে না দিতে পারো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। তো রাজীব বলে, আরে এটা কোনো ব্যাপারই না, ওই মেয়েকে তুলে নিয়ে আসবো। দেওয়াস নাই, আমার বন্ধুকে আমি পথে বসিয়ে দিয়েছি, সে এখন পথের ভিখারি, আর এদের সংসার ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমি যাকে সংসার এবং যাকে পাওয়ার জন্য সংসার ধ্বংস করেছি তাকে পেলাম না, কিন্তু পেয়েছি টাকা, ব্যবসা বাণিজ্য সব আমি হাতে করে নিয়েছি এবং চক্রান্ত করে সব আমার নামে লিখে নিয়েছি। তোকে এরকম করতে হবে, কারণ বাপের ছেলে বাপের মতো হতে হবে। আমি যেরকম বদমাশ তোকে বদমাশ হতে হবে। যা, কালকেই তুই কবিতাকে তুলে নিয়ে আসবি, কালকে তোকে বিয়ে দেবো। তো কাবিলা কী করে, তার দল ফল নিয়ে কবিতা কলেজে যাচ্ছে, সেই মুহূর্তে কবিতাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যেয়ে তাকে বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করে। এদিকে রুবেল গিয়ে ইচ্ছারকম হ্যাঁ গিয়া মারামারি করে এবং কাবিলা এবং তার দলফলকে মেরে কবিতাকে নিয়ে আসে। তো এদিকে রুবেল আহত হয়ে যায় এক পর্যায়ে। তো কবিতা চিৎকার করতে থাকে, জসিম আবার চিৎকার শুনে সেখানে গিয়ে জসিম গিয়ে আবার ওদেরকে মেরে রুবেলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর রুবেলের রক্তের প্রয়োজনে জসিম আবার রক্ত দিয়ে রুবেলকে বাঁচায়। এভাবে তখন জসিম রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে এবং রুবেলও রক্তাক্ত অবস্থায় তার মার কাছে যায়। তখন শবনম জিজ্ঞেস করে, বাবা তোর কী হয়েছিল? মা আমার কী হয়েছিল মানে কি, আমার ভালোবাসার যে তাকে ভালোবাসি আমি, তাকে তুলে নিয়ে যাচ্ছিল কিছু গুন্ডারা। তো তাকে বাঁচাতে গেছিলাম, আমি আহত হয়েছিলাম এবং আঘাতপ্রাপ্ত হয়েছিল, মাথা থেকে অনেক রক্ত পড়ে গেছিলো। তখন আমাকে হাসপাতালে নিয়ে যায় আমার স্যার, যে স্যারকে আমি নিয়ে এসেছিলাম, তোমার সাথে তো তার দেখা হয় নাই, সেই স্যার আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। তখন শবনম মনে মনে বলে, তোকে তো বাঁচাবি, কারণ তার রক্ত তো তোর শরীরে বইছে, তুই তো তার বাপ। তখন ও বলে, মা কী বলতেছো? কয়, না আমি কিছু বলতেছি না। তো একদিন শবনম যখন যাচ্ছে রাস্তা দিয়ে, মানে কিছু কাপড় নিয়ে, তখন রাজীব দেখে বলে। রাজীব দেখে বলার পর তখন রাজীব পিছনে পিছনে নেয় যে শবনম কোথায় যায়। দেখা যায় শবনম একটা অফিসে যাচ্ছে। রাজীব বলে, আরে তোকেই তো আমি খুঁজতেছি, তোকে পাওয়ার জন্য আমি সব কিছু ধ্বংস করে দিচ্ছি, আর তুই আমার সামনে যখন যাচ্ছিস তোকে তো আমি আমার ঘরের বউ বানাবো। যদিও আমার বিয়ে ইস্তা ছেলে আছে, তারপরও তোকে আমি বউ বানাবো। তো এক পর্যায়ে সামনে গিয়ে শবনম সামনে গিয়ে দাঁড়ায়। ভাবি সাহেব কেমন আছেন? তো শবনম বলে, আপনি আপনাকে চিনি না? রাজীব বলে, চিনেন না মানে? আপনি জসিমের স্ত্রী না, আপনাকে চিনবেন না কে লেগা? তখন শবনম বলে, আমি জসিমকে চিনি না, কারণ জসিম আমাকে ভুল বুঝেছিল, আমার সাথে বেমানি করেছে। রাজীব বলে, কয় না না, জসিম ভুল করে নেই, ভুলটা করেছেন আপনি, কারণ এই চক্রান্তের মূল নায়ক হলাম আমি। আমি আপনাকে পাওয়ার জন্য আমি আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েছিলাম, আর সেই সম্পর্ক ফাটল ধরাতে বাধ্য করেছিলাম জসিমকে। চাইছিলাম যে আপনারা সম্পর্ক ফাটল ধরে আপনি জসিমকে তালাক দিবেন, জসিম আপনাকে তালাক দেব, সেই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করে আমার ঘরে নেব। কিন্তু আপনি কি করলেন? জসিমের সাথে ঝগড়া বিবাদ করে সে আপনি কোথায় যে হারিয়ে গেলেন, আপনাকে আমি খুঁজে পেলাম না, জসিম আপনাকে খুঁজে পায়নি, এখন তো আপনাকে আমি তুলে নিয়ে যাব। তখন শবনমকে রাজীবের দলফল তুলে নিয়ে যায়। তো তুলে নিয়ে যখন যাচ্ছে তখন চিৎকার দেয় শবনম। তখন দেখা যায় জসিম গাড়ি নিয়ে যাচ্ছে, চিৎকার ফোনে গাড়ির পিছনে জসিম যেতে থাকে। ড্রাইভারকে বলে, পিছনে যাও। যেতে যেতে দেখা যায় জসিম যাচ্ছে, আর এদিকে শবনমকে রাজীব এবং তার দলফল নিয়ে বেঁধে রেখেছে। তখন রাজীব বলে, আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি হন তাহলে আমি আপনার স্বামীকে কিছু বলবো না,
কারণ আমি বলবো যে তোর স্ত্রী আমার সাথে প্রেম ভালোবাসা করেছিল আগে, তাকে আমি বিয়ে করেছি, আর যদি বিয়ে করতে রাজি না হন তাহলে আপনাকে ছেলেকে কিন্তু মেরে ফেলবো। তো সেই মুহূর্তে জসিম হুঙ্কার দিয়ে যায়, বদমাস, তুই আমার সংসার থেকে ধ্বংস করেছিস, তুই আমার জীবনটাকে নষ্ট করেছিস, তুই আমার স্ত্রীকে এখন তুলে এনেছিস, তোকে আর বাঁচিয়ে রাখবো না। তখন এখানে অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে দেখা যায় জসিমকে আটকে ফেলে রাজীব এবং কাবিলা এবং অনেকেই আরও বিলেন যারা আছে জাম্বু, তাদের দলফলরা জসিমকে বেঁধে ফেলে। এই মুহূর্তে আবার দেখা যায় ইমরান আবার রুবেলকে চিনে। রুবেলকে বলে, জানেন আপনার মাকে তো ধরে নিয়ে গেছে রাজীব এবং তার লোক দল। তখন রুবেল বলে, কোথায় নিয়ে গেছে? আমি জানি না। তখন পাপড়ি বলে, আমি জানি আমার ডেট কোথায় গেছে। তোমার ডেট মানে? আপনার স্যারে আমার ডেট। চলেন। তাহলে ইমরান এবং পাপড়ি তারা চলে যায় রাজীবের আস্তানে। সেখানে গিয়ে অনেক অ্যাকশন মারামারি হয়। এক পর্যায়ে জসিমকে যখন মারতে যাবে রাজীব, তখন সেই মুহূর্তে শবনম গিয়ে সেই মাইটটা নিজের গায়ে নেয়। তা নেওয়ার পর তখন জসিম শবনমকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন যখন নাকি শবনমকে জসিম জড়িয়ে ধরে, তখন রুবেল চিৎকার দিয়ে বলে, মা তুমি এত নিচে নেমে গেছো? তখন শবনম বলে, চুপ ব্যাত্তমিস, এরকম করা কেন কথা বলতেছিস? তুই জানিস কি? তখন রাজীব বলে, শোন আমি বলে দেব, তোরা তো আমার কাছে বন্দি, দেখছো তোদের তোদের পিছনে কত লোক। তখন রুবেলকে রাজীব বলে, জসিম হলে তোর বাপ, জন্মদাতা বাপ, আর এই যে তোর মা, তাদের দুজনের ভিতরে ভালোবাসার সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কিন্তু আমি সম্পর্ক ফালে ধরিয়েছিলাম। আর সম্পর্ক ফালে ধরেছিলি কেন জানিস? শুধু তোর মাকে পাওয়ার জন্য। এবং তোর প্রেমিকা আছে না কবিতাকে পাওয়ার জন্য আমার ছেলে যেমন বেকুল হয়েছে, এখন তোর মাকে পাওয়ার জন্য আমি বেকুল হয়েছিলাম তখন। তো তোর মা কোথায় জানি তোর বাবার সাথে রাগ করে চলে গেল, তার মাকে আর খুঁজে পাইনি। অনেক দিন খুঁজেছি কিন্তু পাইনি, অনেক দিন পরে পেয়েছি, কিন্তু সেই লোভ লালসাটা মন থেকে মুছে ফেলতে পারি নাই। তার তোর মাকে আমি ধরে নিয়েছি, আর তোর প্রেমিকাকে আমার ছেলে ধরে নিয়ে গেছে অন্য জায়গায়। এখন তুই কাকে বাঁচাবি? তখন জসিম বলে, শোন বদমাইশ, তুই আমার জীবনে অনেক ক্ষতি করেছিস। তখন জসিম রবিল কলে, বাবা তুই আমার সন্তান, তোর মাকে আমি ভুল বুঝেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি পাপ করেছিলাম, পাপের প্রায়শ্চিত্ত অনেক করেছি, এবার তুই আমার বুকে আয়। যখন রুবেল বুকে যাবে তখনই রাজীব গিয়ে পিস্তল ধরে শবনমের বুকে। শোনেন দোস্ত, আপনি যদি এখন আপনার ছেলেকে জড়িয়ে ধরেন তাহলে আমি কিন্তু আপনার স্ত্রীকে গুলি করে মেরে ফেলবো। কারণ আগে আমি আপনার স্ত্রীকে বিয়ে করব, আর আপনার ছেলের প্রেমিকাকে আমার ছেলে বিয়ে করবে, তাহলে বরাবর হিসাবটা হয়ে যাবে, তখন আপনারা বাপ ছেলে মিলে চলে যাবেন। তারপরে এদিকে দেখা যায় জসিম কোনো রকম সেখান থেকে ছুটে রাজীবকে ইচ্ছা রকম মারতে মারতে একেবারে সেই মুহূর্তে দেখা যায় পুলিশ নিয়ে আসে ইমরান। ইমরান পুলিশ নিয়ে আসার পর, হ্যাঁ, রাজীবকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন জসিম আর রুবেল বাপ বেটা মিলে পিস্তল হাতে নিয়ে তারা ছুটে যায় কবিতাকে উদ্ধার করার জন্য। সেখানে গিয়ে কাবিলাকে ইচ্ছা রকম মারার পরে সেখানে অনেক অ্যাকশন মারামারি ফাটাফাটি হয়। তখন কাবিলা যখন পালিয়ে যেতে চায়, এক পর্যায়ে পুলিশের গুলিতে কাবিলা মারা যায়। মারা যাওয়ার পর তখন দেখা যায় যে জসিম, শবনম, তারা দুজন মিলে যায় এবং কবিতা রুবেল মিলে যায়, ইমরান এবং পাপড়ি মিলে যায়। তো সম্পর্কর যে ফাটল ধরেছিল সেই সম্পর্ক আবার পুনরায় মিলন হয়। তখন দেখা যায় জসিম শবনমের কাছে ক্ষমা চায়। তখন শবনম বলে, না তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? এটা তো আমরা পরিচিত শিকার হয়েছিলাম, আমাদের ভাগ্য ছিল যে আমরা আমাদের সম্পর্ক ভেঙে আমরা 20টি বছর আলাদা থাকব, সেটাই হয়েছে। তুমি আমাকে ভুল বুঝেছিলে এবং আমিও ভুল করেছিলাম। আমি যদি রাগ করে না আসতাম, আমি যদি তোমার কথা শুনতাম অথবা তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, হয়তো আমাদের সম্পর্ক নষ্ট হতো না। জসিম বলে, আমিও যদি চক্রান্তটা বুঝতে পারতাম যে রাজীব এরকম চক্রান্ত করেছে আমাদের সংসারটা ভাঙার জন্য, তাহলে আমি তোমার সাথে এরকম আচরণ করতাম না। যাক, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তুমি মাফ করে দাও। তখন বলে, বাবা মাপ তাপার দরকার নেই, আমরা আবার আমাদের সম্পর্কটাকে আমরা নতুন করে তৈরি করব, আমরা আবার মিলেমিশে সবাই একসাথে থাকব। এভাবেই সম্পর্ক ছবির গল্পটা শেষ হয় সবার মিলের মাধ্যমে। এবং ফজলে হক এই ছবিটা পরিচালনা করে এবং জসিম শবনমকে দিয়ে প্রথম ছবিটা এবং নায়ক নায়িকা এবং পিতা স্ত্রীর হিসাবে ভূমিকা চরিত্রে আনে। এবং রুবেল এই ছবিতে জসিমের ছেলের ভূমিকা অভিনয় করে এবং ছবিটা যেমন হলে মুক্তি পায়, ছবিটা সুপারহিট ব্যবসা করে। তবে দর্শকবৃন্দ,
আমার গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে এবং সম্পর্ক ছবি গল্পটা যদি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। কারণ মানুষ বলতে ভুল করে, আমারও ভুল হতে পারে। তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে, হ্যাঁ, বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ছবির গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।